নমস্কার, আমি মুনমুন মুখার্জি রায় আপনাদের সামনে প্রথম আমার কবিতার ডালি নিয়ে উপস্থিত হয়েছি। আমার কাছে যে কোনো সংস্থায়, সে সঙ্গীতের হোক, বাদ্যযন্ত্রের হোক, বা যে কোনো সংস্থায় একটি পরিবারের মতো, ঠিক তেমনি বাজার সঙ্গীত কলাকেন্দ্র আমার কাছে একটি পরিবার সম। এবং তার কর্ণধার শ্রী দুলাল চক্রবর্তী, আমার প্রিয় দুলালদা, তার আমন্ত্রণে আজকে এখানে আমি কবিতার ডালি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে কবিতা শোনাবো বলে। তাই এই পরিবার, কাশিমবাজার সঙ্গীত কলাকেন্দ্রের এই পরিবারের সকল সভ্যকে আমার শ্রদ্ধা, আমার শুভেচ্ছা জানিয়ে আমি সোজা চলে যাচ্ছি কবিতার ডালিতে। নেট বোধহয় একটু ডিস্টার্ব করছে। বাংলা কবিতা বলতে প্রথমেই যার কথা আমরা মনে করতে পারি, মনে এসে যায় অটোমেটিক্যালি, তিনি হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর বিশ্বকবি জীবনে, আমাদের মননে এবং আমাদের জীবনের প্রত্যেকটি ওঠাপড়াতে তার অবদান যে কতটা, তা আমাদের রবীন্দ্রনাথের কাহিনী, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের সব সাহিত্য পাঠ করলেই বোঝা যায়। না, আজ আমি গঙ্গা জলে গঙ্গা পুজো করব না, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করব না। আরেক কবি দেবব্রত দত্ত তার কবিতায় যে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন, যে সেই কবিতাটি আমি আপনাদের সামনে শুনিয়ে রবীন্দ্রনাথের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার কবিতার অনুষ্ঠান শুরু করছি। আমি যখন অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। আমি যখন দুঃখ কষ্টে, ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। আমি যখন পথ হারাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনের শেষ আশ্রয় বোধহয় রবীন্দ্রনাথই দিতে পারেন। রবীন্দ্রনাথের পরই বাংলা সাহিত্যকে যিনি সমৃদ্ধ করেছেন, যার নাম রবীন্দ্রনাথের পরেই চলে আসে, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এক্ষেত্রেও আমি আবার বলবো যে না, গঙ্গা জলে গঙ্গা পুজো করব না, নজরুল ইসলামের কবিতা আমি এখন শোনাবো না। আরেক বরেণ্য কবি প্রেমেন্দ্র মিত্র কবিতা, কবিতায় নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমি সেই কবিতাটি আপনাদের শোনাবো। সেটা হচ্ছে কবিতা নজরুল, কবি প্রেমেন্দ্র মিত্র। একটা তুফান, একটা উল্কা, আর এক বুঝি তারার দেশের ফুল, একদিন এই তিনের হঠাৎ হলো কি পথ ভুল, তিনে মিলে যুক্তি করে তাই হলো নজরুল। নামটাই তার নজরুল, সে নয় মোটে একজনা, তার মধ্যে তিন শরিকের কোথায় বনিব না। ফুল বলে যে বিলিয়ে সুবাস ফুটে থাকতে চায়, তুফান বলে সামনে জাপায় ভেঙে দিয়ে যায়, উল্কা বলে জ্বালিয়ে জ্বলে নিজেই হব ছাই। নজরুল তাই ফুল ফোটালো, প্রাণ মাতালো গানে, তুফান মন্ত্র দিল দেশের মুক্তি সেনার কানে, উল্কা হয়ে জ্বলল নিজেই নিজের বেগের টানে। সেই নজরুল নেই কে বলে এক্কেবারে ভুল, বাংলা ভাষায় তিনে এক সে, উল্কা, তুফান, ফুল। নজরুলের পরই কাজী নজরুল ইসলামকে সম্মান জানানোর পরই আমি চলে আসছি আরেক কবি, বিখ্যাত কবির কবিতাতে। রবীন্দ্র উত্তর সাহিত্যে
এবং আধুনিক সাহিত্যের মেলবন্ধন হিসেবে অর্থাৎ সেতু হিসেবে দাঁড়িয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়, যে যার সাহিত্যে আমরা যেমন রবীন্দ্রোত্তর সাহিত্যের ছোঁয়া পাই, সেই সমাজকে স্পর্শ করতে পাই, ঠিক তেমনি আধুনিকতার ছোঁয়াও তার সাহিত্যে আমরা বরাবর পেয়ে থাকি। তাই আমার কবিতার ডালিতে এর পরের পছন্দ সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয় না, মৃত্যু হয় না। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি অন্য রকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখেনি 3-4 ছদ্মনামে, আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবুও আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, কারণ আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। এরপর চলে আসবো আর এক বিখ্যাত কবির কবিতায়। আমি খুব ছোট ছোট কবিতা আপনাদের জন্য নিয়ে এসেছি, কারণ বড় কবিতা শুনতে গেলে অনেকটা ধৈর্যের দরকার, একটু বোরিং হতে পারেন, তাই খুব ছোট ছোট কবিতা, বিভিন্ন কবির কবিতা দিয়ে আমার ডালি সাজিয়েছি। এরপর চলে আসবো আরেক বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায়, যখন বৃষ্টি নামল। বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎশক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে? পুরো বাড়ি স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও, চলৎশক্তিহীন হয়েছি, চলৎশক্তিহীনও। বৃষ্টি যখন নামলো আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। এরপর চলে আসবো একটু আধুনিক কবিতার দিকে। আমাদের ব্রত চক্রবর্তীর কবিতা, আধুনিক কবি ব্রত চক্রবর্তীর কবিতা মিলিদি। আমাদের সংসারে দেখবেন এমন অনেক মানুষ আছেন স্বামী পরিত্যক্তা, যাদের বিয়ে হয়েছে এককালে খুব জাঁকজমক করে, কিন্তু তারা আজকে স্বামীর সঙ্গে সুখে সংসার করতে পারছেন না, অথচ তারা কিন্তু সেই স্বামীর আদর্শকেই বুকে নিয়ে, সেই সিঁদুর মাথায় নিয়ে আজও তারা পথ চলেছেন এবং জীবন অতিক্রান্ত করে দেন। এমনই এক মহিলার কাহিনী মিলিদি, ব্রত চক্রবর্তীর লেখা মিলিদি। অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি, বুড়ি হয়ে গেছো। কি রূপ ছিল তোমার একদা, থাক বর্ণনা। তবে ভারী কষ্ট হলো, সেই জাঁকজমকে বিয়ের কথা মনে পড়ল। কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি, সেও নেয়নি। তারপর কতদিন বয়স গা থেকে গড়িয়ে গেল, রূপ সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে
সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে। এই তো সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না তো জীবনে? কি পেলে মিলিদি এতগুলো বছর? মিলিদি ডাক শুনে চিনতেই পারোনি, থমকে মুখ তুললে, চোখ আর আমি ভীষণ চমকাই দেখে সিঁথির ধুধু আলপথের পাশে এক চিলতে সিঁদুর। আজও আজও ভীষণ রাগ হলো হঠাৎ। তারপরই অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি। ধুধু আলপথ দেখি, তিলক ফোটার মতো ওই এক চিলতে সিঁদুর দেখি, আর মনে মনে বলি, দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না। এরপর চলে আসবো আর এক আধুনিক কবির কবিতায়। আমাদের বাবাদের কাছে মেয়েরা চিরকালই রাজকন্যা। বাবারা চান যে মেয়েরা যেন লেখাপড়া শেখার পর তাদের একটি সুভোগ সংসার সাজিয়ে দিতে, এবং যেখানে তারা আরাম করে সংসার করবে, নিশ্চিন্তে নিরাপদে জীবন কাটাবে। কারণ বাবারা জানেন বাইরে অনেক সাপদ তাদের দন্ত নখ বিস্তার করে আছে, তার সেই রাজকন্যাটিকে আক্রমণ করবে বলে। কিন্তু ঠিক সেই সঙ্গেই থাকেন আমাদের মায়েরাও, যারা অনেক কিছু গুণের অধিকারী হলেও হয়তো বাস্তবের চাপে বা পরিস্থিতির চাপে তাদের সেই গুণকে বিকশিত হতে দিতে পারেননি বা সুযোগ পাননি। তারা চান তাদের কন্যা সন্তানের মাধ্যমে কন্যা সন্তানের মাধ্যমে তাদের যে প্রতিভা সেগুলো বিকশিত হোক। এই উপলক্ষে শিউলি গুহের লেখা আমার কবিতা জীবন কাঠি। আর বাবা বললেন, আলতা তোরাই সাজিয়ে দেব পা। খুকিরে তুই সমুদ্রে যাস না, সমুদ্রে তুফান আছে, ভয়াল অক্টোপাস, বেঘরে কি প্রাণটা দিতে চাস? সাজিয়ে দেব শখের বাগান, সুভোগ সংসার, আকাশ দেখার এমন কি দরকার? মা বললেন, হাঙর তিমি সবই জানি আছে, নীল সাগরে ডলফিনও তো নাচে। বর্ষাটা নে, ভয় তাড়ানো বর্মটা নে পর, তিমি হাঙর এফোর ওফোর কর। বন্ধু পাবি পুইয়ে নিতে সুখ দুঃখের আঁচ, মেয়ে এবার মানুষ হয়ে বাঁচ। সৈকত লিখেছে আমি আছি। থ্যাংক ইউ সৈকত সঙ্গে থাকার জন্য। স্বপন পাল লিখেছেন ওয়াচিং। স্বপনদা দাদা ভাই থ্যাংক ইউ দেখার জন্য। আর আরও সবাই অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। তুলসী দাশগুপ্ত লিখছেন যে খুব সুন্দর, ধন্যবাদ মাসিমণি। মানসী দেখছো, খুব আনন্দ পাচ্ছি। দেবাশিস দা তুমিও দেখছো, খুব আনন্দ পাচ্ছি দাদা। এর পরের কবিতায় চলে যাব। কবি অচিন্ত সুরালের লেখা বৃষ্টিকে মা একটু ভালোবাসো। কবি অচিন্ত সুরাল আমার ব্যক্তিগতভাবে খুবই পরিচিত কবি, আমি ওনার স্নেহধন্যা। এবার কবি একটি কবিতা আমাকে দিয়ে বলেছিলেন, এর একটি ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমাদের খুব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, বাবা মা এবং সন্তান। এই নিউক্লিয়ার ফ্যামিলিতে থেকেও দেখবেন বিভিন্ন ইগোর কারণে বা বিভিন্ন সমস্যায় যদি বাবা এবং মায়ের মধ্যে বনিবনা না হয়,
তাহলে সব থেকে যে সাফার করে, সব থেকে যে ভোগান্তি হয় সেই ছোট্ট শিশুটির যে তার বাবাকেও চাইছে, মাকেও চাইছে। কবি অচিন্ত্য সুরাল এরকম একটি গল্প আমাকে বলেছিলেন যে তার দেখা একটি গল্প, যে একটি বাচ্চা মেয়ের বাবা এবং মায়ের মধ্যে ইগো ক্লাসের জন্য ডিভোর্স হয়ে গেছে, অথচ মেয়েটি তার মায়ের কাছে থাকে, আর বাবা রোজ সকালবেলা ব্যালকনির উল্টো দিকে, ফ্ল্যাটের ব্যালকনির উল্টো দিকে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকেন মেয়েটিকে দেখবেন বলে। মেয়েটি বারান্দা থেকে অসহায়ভাবে তার বাবার দিকে তাকিয়ে থাকে। তো এই ছোট ছোট ইগো ক্লাস বা ছোট ছোট প্রতিদ্বন্দ্বিতা আমরা যদি দূর করতে পারি, স্বামী স্ত্রী যদি পরস্পরের বন্ধনের মধ্যে থাকে দৃঢ়ভাবে, দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে ছোট্ট বাচ্চাটি, ছোট্ট ফুলটি খুব অনায়াসে খুব সুন্দরভাবে বিকশিত হতে পারে, একটা পরিবেশ পাবে। এই উপলক্ষে অচিন্ত্য সুরালের বিখ্যাত কবিতা বৃষ্টিকে মা একটু ভালোবাসো। সেদিন আসার বেলা কদিন ধরে চলছিল জোর আকাশ মেঘের খেলা, কদিন ধরে চলছিল জোর মা ও বাবার মাঝে কি যেন কি। আমি তখন এক্কেবারে একা, মন লাগে না লেখা পড়ার কাজে। দুপুরবেলা আধো ঘুমে পাশ ফিরেছি যেই, মনে হলো মা ঘুমিয়ে আছে, বাবা ঘরে নেই। চুপি চুপি খাটের থেকে নেমে, মায়ের ঘুম না ভাঙে যাতে, আলতো পায়ে বাবার খোঁজে আমি গেলাম ছুটে ছাতে। উঁকি মেরে দেখি গোমড়া মুখ আমার বাবা, একি দুহাত তুলে গাইছে বাবা গান, পাগলা হাওয়ায় বাদল দিনে, মুখটা বাবার আর ছিল না ম্লান। বৃষ্টি তখন পড়ছে রিনি রিনি, হাওয়ায় তখন সোদা মাটির ঘ্রাণ। হঠাৎ আমায় দেখে অনেক দিনের পরে কোলে নিল তুলে, হাওয়া যেন উঠল হেসে জোরে, মায়ের বকা ভুলে দুজনাতে ভিজেই লুটোপুটি। বৃষ্টি তখন পড়ছে ঝড়ো ঝড়ো, বাবা তখন আমার মতো ছোট, বাবা তখন আর ছিল না বড়। মাগো তুমি থাকতে যদি সাথে, দারুণ মজা হতো পাগলা হাওয়ার মতো। সবাই মিলে বাদল দিনের গান গাইলে তুমি ভুলেই যেতে ছোট্ট অভিমান। তোমরা দুজন আর থেকো না চুপ, বৃষ্টিকে মা একটু ভালোবাসো, দেখবে তখন বাবার আসল রূপ। দেখবে তখন বাড়ি বাড়ি বাবার সাথে গাইব তুমি আমি, বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে। নমিতা দেখছে, নমিতা থ্যাংক ইউ, নাইস লিখেছো। পার্থদা, নদা দেখছে, ভীষণ ভালো লাগছে লিখেছো, থ্যাংক ইউ নদা। এর পরের কবিতায় চলে যাব। পরের কবিতা বলতে একটুখানি, এক মিনিট। এর পরের কবিতা বলতে আমি চলে যাব জয় গোস্বামীর কবিতার, যাকে ছাড়া আধুনিক কবিতা ভাবাই যায় না। কবিতা মেঘ বলতে আপত্তি কি, একটি কিশোরী প্রেমের কথা। কবিতা মেঘ বলতে আপত্তি কি, বেশ বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি, গ্রীষ্ম ছুটি চলছে তখন। তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 15-16 হবে। ছাদ থেকে হাতছানি দিত, ক্যারাম খেলবি আয়। সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায়, সেই জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের
15-16 মতো। ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে, জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, বোর্ডের ওপর লম্বা পকেট ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটির দিক ভুল। এখানে না ওখানে, এটা না ওটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত খুঁটির বাক্সটা। খুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, আবছায়া রোদ দাঁড়িয়ে গেল আমার আঙিনায়। খেলা শেখাও খেলা শেখাও, হাপিত্তেশ কাক, কলসিটা ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাক। খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে। বলল কেমন তোমায়, থামো, ওসব কি কেউ বলে? আত্মীয় হয়। আত্মীয় হয়? আত্মীয় না ছাই, স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-3 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে কয়েকবার, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি, মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি। সুজয়দা লিখেছো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ মৌসুমী। তোমার প্রিয় জয় গোস্বামীর কবিতা শুনিয়ে দিলাম। থ্যাংক ইউ, খুব সুন্দর লিখেছো। স্বপনদা দাদা ভাই লিখেছো, সন্ধেটা আজকে জমে গেল, আমি ধন্য। এর পরের কবিতায় আসছি। এর পরের কবিতা পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা, একটি বিখ্যাত গল্প। পূর্ণেন্দু পত্রী তো আমাদের কাছে কথোপকথনের জন্য খুবই বিখ্যাত কবি, কিন্তু কথোপকথন তো আজকে দুজন ছাড়া হয় না। যেদিন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বসবো সেদিন চেষ্টা করব কথোপকথনের কিছু অংশ আপনাদের শোনাতে। তো আজকে পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা শোনাচ্ছি। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ যে কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল রঙের শাড়ি পরে আসবে। আর মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করাবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, আর পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ একদিন আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ছাক হাওয়া। মেঘের লাল আঁচলে টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। না, এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু সে কোনোদিন ভুলতে পারল না পাহাড়টাকে। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার শুকনো খটখটে হাড় পাঁজর। দেখবে ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। স্বপনদা লিখেছেন দাদাভাই লিখেছে, খালি গলায় দুকলি রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক। বেশ স্বপনদা,
ও একদম শেষে চেষ্টা করব দুকলি রবীন্দ্রসঙ্গীত দিয়েও প্রোগ্রাম শেষ করার। আর নদা পার্থদা লিখেছো খুব প্রিয় পূর্ণেন্দু পত্রীর এই কবিতা, থ্যাংক ইউ, শুনিয়ে দিলাম। আচ্ছা, এরপর চলে আসছি, কবিতা শেষের দিকে চলে এসেছি। আরেক আধুনিক কবি, যার কবিতা না বললে কবিতার ডালি অসম্পূর্ণ থেকে যায়, শুভ দাশগুপ্ত। শুভ দাশগুপ্তের বিখ্যাত কবিতা মেঘ বলল। মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ। যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত পেরিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর। মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে জীবন ভেঙে এই নিয়ম হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই, তখন আমি যাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের মুঠোয় ঘেরা মুখোশ ভরা জীবন, তবু রে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে, যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। পার্থদা লিখেছো মেঘ বলল যাবি, অসাধারণ, থ্যাংক ইউ। দেবাশিসদা লিখছো ভালো লাগছে, থ্যাংক ইউ। বা আমার মেয়ে লিখছে মা রবীন্দ্রসঙ্গীত শুনবো, বা তাহলে এই মেঘ বলল যাবির সাথে একটা রবীন্দ্রসঙ্গীত একটু শুনিয়ে দিই, 2 লাইন। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। যারা গান শুনতে চাইছিলেন তাদের জন্য 2 লাইন গান শুনিয়ে দিলাম। বেশ, এবার চলে আসছি বিমল চন্দ্র ঘোষের কবিতা নীল সাগরের পাখি, আমার অন্যতম প্রিয় কবিতা। এতক্ষণ সবার প্রিয় কবিতা শুনিয়েছি, এবার একটি আমার অন্যতম প্রিয় কবিতা শোনাচ্ছি। শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের,
বিমলচন্দ্র ঘোষের নীল সাগরের পাখি। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুড়ি ফুটতো চাপা বনে যেই, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নীল মখমলে রাঙাটি পাকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকতো তার ঝলমলে রাঙা আলোকে, তার ছায়া কাপা নীল পালকে, সেই মখমলে নীল সাগরের মায়া কাঁপতো। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় এদেশের, নয় বিদেশের, তার ঠিকানাও কেউ জানে না। কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না, তবু ভোরবেলা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় দোল গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়ে ছির দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা খুকুরা ভালোবাসত। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রির নীল নিঝুম ঘুম আসত। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো। একদম শেষের দিকে চলে এসেছি বললাম, আর হয়তো দুটো কবিতা শোনাবো। এরপর চলে যাচ্ছি ওপার বাংলার কবিতায়। ওপার বাংলার কবি এহসান হাবিবের একটি কবিতা, আমি মেঘনা পাড়ের ছেলে। কবিতাটি একটু তালের সাথে করলে ভালো হয়, কিন্তু করোনা পরিস্থিতিতে তো তাল জোগাড় করতে পারিনি, তো অতএব আপনারা মনে মনে একটু তাল দিয়ে নিন। এহসান হাবিবের কবিতা মেঘনা পাড়ের ছেলে। দেবাশিসদা লিখছে ঝুমাদি খুব ভালো, বৌদিও খুব ভালো দেখছো, থ্যাংক ইউ তার জন্য। আচ্ছা, এর পর এহসান হাবিবের কবিতা মেঘনা পাড়ের ছেলে। আমি মেঘনা পাড়ের ছেলে, আমি মেঘনা পাড়ের মেয়ে, মেঘনা পাড়ের ঢেউয়ে ঢেউয়ে তালের নৌকা বেয়ে আমি বেড়াই হেসে খেলে। আমি মেঘনা পাড়ের মেয়ে, আমি মেঘনা পাড়ের মেয়ে। মেঘনা পাড়ের মেয়ে আমার মেঘনা পাড়ে বাড়ি, মেঘনা পাড়ের মেয়ে আমার মেঘনা পাড়ে বাড়ি। ইচ্ছে হলে এপার থেকে ও পাড়ে দিই পারি, ইচ্ছে হলে এপার থেকে ও পাড়ে দিই পারি। তালে তালে তালের নৌকা দু হাতে যাইবে, তালে তালে তালের নৌকা দু হাতে যাইবে। আমি মেঘনা পাড়ের মেয়ে, আমি মেঘনা পাড়ের মেয়ে। পাহাড় সমান ঢেউয়ের বুকে আমার নৌকা ভাসে, মেঘমুলুকের পাহাড় থেকে ঝড়ের ঝাপটা আসে আমার মাথার ওপর, আমার মাথার ওপর মুচকি হাসে বিজলি নামের মেয়ে, বিজলি নামের মেয়ে। আমি মেঘনা পাড়ের মেয়ে, আমি মেঘনা পাড়ের মেয়ে। আমার ঢেউয়ের সঙ্গে গলা গলি, ঢেউয়ের সঙ্গে খেলা, ঢেউয়ের সঙ্গে গলা গলি, ঢেউয়ের সঙ্গে খেলা। আমি ঝড়ের সঙ্গে লড়াই করে কাটাই সারা বেলা। আরে দেশ থেকে যাই দেশান্তরে, দেশ থেকে যাই দেশান্তরে মনের নৌকা বেয়ে। আমি মেঘনা পাড়ের মেয়ে, আমি মেঘনা পাড়ের মেয়ে, আমি মেঘনা পাড়ের মেয়ে। এরপর একদম আধুনিক কবিতা চলে আসবো, যার কবিতা ছাড়া এখন কবিতা, আধুনিক কবিতা বলাটাই ভুল। খুব কবিতা, আমার প্রিয় কবি শ্রীজাত, শ্রীজাতর কবিতা দিয়ে আজকে একদম শেষ। এরপর আরেকটি কবিতা আমার স্বরচিত কবিতা দিয়ে আমি শেষ করে দেবো আজকের অনুষ্ঠান। শ্রীজাতর আজ বসন্ত।
বয়স দিচ্ছে পিছিয়ে পড়ার ডাক, সময় রাখছে চোখের সামনে স্ক্রিন। ফাল্গুন তবু টানাপড়ে নেই যাক, সাথে সাথে ডাকে ভার্চুয়ালের দিন। আমাকে বরং প্রান্তিক বলে ভেব, বসন্ত আর সামলাতে পারছি না। মাঝে মাঝে শুধু আর চোখে দেখে নেব আমার স্ট্যাটাস শেয়ার করছো কিনা। গন্ধ আমাকে আলাপ করতে শেখায়, হাওয়া ডেকে বলে আছো নাকি ফেসবুকে। তবু পারিনি পিছল সময় রেখায় প্রতি মুহূর্ত আপলোড করে নিতে। কিন্তু এখানে ভালোই লাগছে বেশ, কৃষ্ণচূড়ায় ভরে গেছে চারপাশ। মুখের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস, বুকের আড়ালে বসন্ত 12 মাস। মুখের আড়ালে লুকিয়ে রেখেছি ফেস, বুকের মাঝারে বসন্ত 12 মাস। কবিতার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ কবিতা করব একটি স্বরচিত কবিতা দিয়ে। আমি একটু আধটু কবিতা লেখার চেষ্টা করি, তবে আমার যে কবিতা এখন আমি আপনাদের শোনাবো এটা একজনকে উদ্দেশ্য করে। আজকে আপনারা যে মুনমুন মুখার্জি রায়কে আপনাদের সামনে দেখছেন, আমি যতটুকু হতে পেরেছি, একটি সরকারি চাকরি করি, বা ধরুন লেখাপড়া যতটুকু করতে পেরেছি, গান বাজনা যতটুকু করতে পেরেছি, আবৃত্তি যতটুকু করতে পেরেছি। বলে না প্রত্যেক সফল মানুষের পিছনে আরেকজন সফল মানুষ থাকে। আমার সাফল্যের পেছনে রয়েছেন আমার মা। সেই মাকে শ্রদ্ধা না জানিয়ে আমি আমার কবিতার অনুষ্ঠান আজকে শেষ করতে পারছি না। আমার মাকে আমি শুধু ভালোবাসি না, দেবী রূপে পুজো করি। আমার কাছে বাবা মাই হলেন এই মানে পৃথিবীর জীবন্ত দেবদেবী। তাদের পুজো করলেই আমার মনে হয় কোনো ঈশ্বরের দরজায় যাওয়ার প্রয়োজন হয় না। আর আজকে আমাকে যেটুকু আপনারা দেখছেন তাতে আমার মায়ের অবদান, বাবার অবদান অশেষ। তাই মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার স্বরচিত কবিতা আমার পৃথিবী, এটা দিয়েই আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করব। কবিতা আমার পৃথিবী। আঁচলের তলায় রাখা একটা পৃথিবী নিয়ে তুমি বসে আছো। তোমার পরিচয় তুমি আমার মা। প্রায় সকালে আমার মঙ্গল কামনায় তোমার উপবাস। ভীষণ জ্বরের রাতে উৎকণ্ঠিত তোমার রাত্রি জাগরণ। আমার অনেক পারা না পারা, ক্ষমতা অক্ষমতার এক অতন্দ্র প্রহরী তুমি। মা, তুমি নদীর গান শুনতে ভালোবাসো। চলো আজ সারা রাত আমরা নদীর ঢেউ গুনব। না রে, তোর ঠান্ডা লাগবে যে। মা, তুমি আকাশের তারা দেখতে ভালোবাসো। চলো আজ সারা রাত আমরা আকাশের তারা চিনব। না রে, রাত জাগলে তোর শরীর খারাপ হবে। আমার জন্য তুমি তোমার পৃথিবীকে ভুলে যাবে, তাকে চিনবে না। সেই বলে দিল, আঁচলের তলায় রাখা পৃথিবীটা তো আমি, যাকে নিয়ে তুমি বেঁচে আছো। আজকের অনুষ্ঠান কবিতার ডালি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের ডাকে আমি আবার আসব বিভিন্ন কবিতার, বিভিন্ন কবিদের, বিভিন্ন নতুন নতুন ডালি নিয়ে। আজকের কবিতার অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা নিয়ে। নমস্কার।